দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটার সংবাদ শিরোনাম। নির্মাণের 4 বছরের মাথায় চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের 2 পিলারে ফাটল, যান চলাচল বন্ধ। খুলনায় পুকুর থেকে বাবা, মা ও মেয়ের মরদেহ উদ্ধার, হত্যার পর লুকানোর চেষ্টা হয় বলছে পুলিশ। নিষেধাজ্ঞা শেষে সাগর ও নদীতে ইলিশ ধরা শুরু, আবারও সরগরম মাছের বাজার ও জেলে পল্লী। বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে কূটনৈতিক তৎপরতার উপর জোর দিচ্ছে সরকার। ঢাকায় 7 দিনব্যাপী বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গবেষণার মাধ্যমে নতুন নতুন পণ্য উৎপাদন করতে ব্যবসায়ীদের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি। ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের নিয়ে বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত 7 দিনের এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে ব্যবসায়িক যোগাযোগের সেতুবন্ধন গড়ে তুলবে বাংলাদেশ। জানান, বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নেওয়া হচ্ছে যথাযথ উদ্যোগ। কূটনীতির ক্ষেত্রে এটা ইকোনমিক ডিপ্লোম্যাসিটাই বেশি কাজ করে, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। প্রাচ্য পাশ্চাত্য একটা যোগাযোগের ব্রিজ হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে ভবিষ্যতে, যেটা আমাদের দেশে ব্যবসা বাণিজ্যের আরো প্রসার করতে সহায়তা করবে। প্রধানমন্ত্রী বলেন, রপ্তানি বাড়াতে বৈশ্বিক চাহিদা বিবেচনায় নতুন নতুন পণ্য উৎপাদন করতে হবে। এজন্য গবেষণায় গুরুত্ব বাড়ানোর তাগিদ দেন তিনি। আমাদের যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছেন, বিশেষ করে বেসরকারি খাত, আমি তাদেরকে অনুরোধ করব, নতুন নতুন পণ্য আরো কি আমরা উৎপাদন করতে পারি এবং আমরা রপ্তানি করতে পারি, সেটাও গবেষণা করে বের করতে হবে। আজ থেকে শুরু হয়েছে 7 দিন ব্যাপী বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2021, যেখানে অংশ নিয়েছে 38টি দেশের সর্বমোট 552টি প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা মনে করছেন, এ ধরনের আয়োজন ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বাড়বে বৈদেশিক বিনিয়োগ। আর প্রধানমন্ত্রী বললেন, ব্যবসায়ীদের জন্য বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকার আগামীতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্মাণের 4 বছরের মাথায় চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের নতুন র্যাম্পের 2টি পিলারে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকি এড়াতে ওই র্যাম্পে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। নির্মাণ ত্রুটি ছিল কিনা সে বিষয়ে একমত নয় সিটি কর্পোরেশন ও নগর উন্নয়ন কর্তৃপক্ষ। নগরবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি ও দুর্নীতির কারণে এ ঘটনা ঘটেছে। যানজট নিরসনে চট্টগ্রাম নগরীর সুলুকবহর থেকে বহদ্দারহাট পর্যন্ত 1 কিলোমিটার দীর্ঘ উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 2010 সালে। 2013 সালে এতে যানবাহন চলাচল শুরু হয়। পরে মূল উড়াল সড়কের নকশা বদলে আরও একটি র্যাম্প নির্মাণ করা হয়, যাতে যান চলাচল শুরু হয় 2017 সালে। 4 বছরের মাথায় নতুন র্যাম্পের 2টি পিলারে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্ক বেড়েছে নগরবাসীর মাঝে। আমরা দেখেছিলাম ওখানে গ্রেডার পরে অনেক লোক নিহত হয়েছিল, আবারও সেরকম পরিস্থিতি হচ্ছে, কারণ এত নিম্নমানের কাজ। 6 বছর হচ্ছে এগুলা করছে যে, বা দীর্ঘদিন তো টিকি নাই। মূল সেতুর সাথে কিন্তু এই কাজের সংযোগ ছিল না, এটা পরবর্তী করা হয়েছে আর কি। অতি দ্রুত এই কাজটা যদি সংশোধন করা যায়, কিভাবে করা যায়, তাহলে অন্তত নগরবাসী অন্তত আশঙ্কামুক্ত হবে। নকশা কিংবা নির্মাণে গাফিলতির কারণে পিলারে ফাটল দেখা দিতে পারে বলে মনে করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আসলে এটা গ্ল্যান্স এটা দেখে এই মুহূর্তে বলা যাবে না এটা কি ডিজাইন ফেলিওর না কনস্ট্রাকশন ফেলিওর। ওভারলোডেড গাড়ি চলার কারণে এই ফেলিওরটা হয়েছে। এই লুপটা নাকি মূল ডিজাইনের অন্তর্ভুক্ত ছিল না, পরবর্তীতে এটা ইনক্লুড করা হয়েছে, যার প্রেক্ষিতে যেহেতু মূল ডিজাইনে ছিল না, কাজে এখানে ডিজাইনের হয়তো একটা ফল্ট থাকতে পারে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, র্যাম্প তৈরিতে কোনো ত্রুটি ছিল না, তবে এটি ভারী যানবাহনের জন্য তৈরি করা হয়নি। এটা কোনো প্ল্যানিং তৈরি না, এটা যেভাবে ডিজাইন করা হয়েছে ভারী যানবাহন চলাচলের ফলে
এই দুর্ঘটনা এই মানে এই ক্র্যাকটা দেখা যাচ্ছে। সিরিয়াল ভেঙে কেন ভারী যানবাহন চলাচল করছে, এটা তো আসলে আমাদের জ্ঞাতরা আমরা আসলে এই জিনিসটা তখন আর যেহেতু সিকিউরিটিকে আমরা হ্যান্ড ওভার করেছি, এটা তো আসলে আমরা তখন আমাদের জানা ছিল না। সরেজমিনে পিলার দুটি পরিদর্শনের পর নতুন র্যাম্পে যান চলাচল বন্ধের ঘোষণা দেন চট্টগ্রাম সিটি মেয়র। আমরা দেখছি একটা ফাটল সৃষ্টি হয়েছে, দুইটা প্লেয়ার রাউন্ড করে ফাটল সৃষ্টি হয়েছে। নিশ্চয়ই কোনো ত্রুটি আছে, তা না হলে তো আর ফাটল সৃষ্টি হবে না। ত্রুটি আছে বলেই তো ফাটল সৃষ্টি হয়েছে। করেছে সিডিএ বাস্তবায়ন করেছে, ওকে ঠিক আছে, কিন্তু কন্ট্রাক্টর কাজ করেছে, কন্ট্রাক্টরের ত্রুটি আছে কিনা এটা তদন্ত কমিটি গঠন করবে। 2012 সালে এই উড়াল সড়কের একটি গার্ডার ধসে 14 জন মারা যায়। বহদ্দারহাট ফ্লাইওভারের নতুন র্যাম্পের দৈর্ঘ্য 326 মিটার, প্রস্থ 6.7 মিটার। এটি নির্মাণে ব্যয় হয় 30 কোটি টাকা। দীপ্ত বার্তাকক্ষ। সপ্তাহে 2-1 দিন নয়, প্রতিদিনই বিদ্যালয়ে আসতে উদ্গ্রীব শিক্ষার্থীরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে 1 নভেম্বর থেকে রাজধানীর 12 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীরা করোনা টিকা পাবে। তাই নতুন বছরের শুরু থেকে আগের মতো সশরীরে পাঠদানের আশা করছে তারা। বিদ্যালয় মানে শুধু শ্রেণীকক্ষে পাঠদান নয়, সহপাঠীর সাথে আনন্দে মেতে ওঠা, প্রাণ ভরে নিঃশ্বাস নেয়া। করোনার কারণে এমন পরিবেশ থেকে 1.5 বছর বঞ্চিত ছিল শিক্ষার্থীরা। গত 12 সেপ্টেম্বর থেকে পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছাড়া সবাইকে সপ্তাহে একদিন শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হয়, অথচ তারা চায় প্রতিদিনই আসতে। যদি এটা প্রতিদিন হতো আমি অনেক খুশি হতাম, তাহলে আমি স্কুলে প্রতিদিন আসতে পারতাম, ফ্রেন্ডদের সাথে কথা বলতে পারতাম। এইটা সবচেয়ে বেশি মজা করতেছি, পড়ালেখার চেয়েও বেশি এই আনন্দটা বেশি। আমি আড্ডাটা, ফ্রেন্ডের সাথে দেখা হয়, খোলামেলা ক্যাম্পাসে বসি আড্ডা করি। একই প্রত্যাশা শিক্ষকদেরও, সেজন্য প্রস্তুত প্রতিষ্ঠানগুলো। করোনা পরিস্থিতি যদি আরো উন্নত হয়, আমার বাচ্চাদের আমি ক্লাস নিতে পারবো, সমস্যা হবে না। বাচ্চারা আসতে চায়, ওরা আরো পড়তে চায়। আমরা আশা করছি আমরা একটা পজিটিভ অবশ্যই পাবো জানুয়ারিতে, যে আমরা সবাই সশরীরে সবাই এসে একই সাথে ওরা বেশি করে ক্লাস করতে পারবে। নতুন বছর থেকে পুরোদমে পাঠদান শুরুর আশা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের। এজন্য 18 বছরের নিচে শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনার প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে তারা। শুরুতে টিকা পাবে ঢাকার শিক্ষার্থীরা। আমরা আশা করছি যে এই মাসের 30 তারিখ থেকে অথবা আগামী মাসের 1 তারিখ থেকে শিক্ষার্থীদের টিকা দেওয়ার কাজটি শুরু করতে পারব। এর মধ্যে প্রায় 3.5 লাখ শিক্ষার্থীর তালিকা আমরা আইসিটি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমরা সারা দেশ থেকেও কিন্তু তালিকাটা নিচ্ছি, অর্থাৎ আমরা তৈরি হয়ে থাকছে। স্বাস্থ্য মন্ত্রণালয় যখনই আমাদেরকে এই সুযোগটা দেবেন, তখনই আমরা এই টিকা দেওয়ার কাজটি শুরু করব সারা দেশে। তিনি জানান, রাজধানীর 10টি কেন্দ্রে প্রতিদিন 50,000 শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগে আজ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। পরে নেতাকর্মীরা মিছিল বের করেন। কাকরাইলের দিকে যাওয়ার সময় নাইচিঙ্গেল মোড়ের কাছে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। বিএনপি নেতাকর্মীরা রাস্তার দুই পাশের গলিতে ঢুকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিকে ঢিল ছুড়তে থাকেন। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শিগগিরই পূজা মণ্ডপে সহিংসতায় ইন্ধনদাতাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জানান, কুমিল্লায় পূজা মণ্ডপে সহিংসতার ঘটনায় 10টি মামলা হয়েছে আর গ্রেফতার করা হয়েছে 64 জনকে। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে এসব জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যে এটা একটা চক্রান্ত, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমাদের চিহ্নিত কয়েকজন নেতাকর্মীর এইগুলি উৎসাহ দিয়েছেন, এগুলি ব্যবস্থা করেছেন। আমি সবগুলোর নামই আপনাদেরকে জানাবো। কনফার্ম হয়ে তারপরে আমরা ব্যবস্থা নিচ্ছি। যাদের নাম আসছে তারা যদি ওখানে জড়িত থাকে তাহলে তারা ছাড় পাবে, এমন কোনো কথাই এখানে থাকবে না। লন্ডনে বসে পরিকল্পনা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য দুর্গাপূজার সময় হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। রাজশাহীর সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। সেই পরিকল্পনা করে দীর্ঘ 1 মাস ধরে পরিকল্পনা করে, এবং সেই ষড়যন্ত্রের অংশ হচ্ছে
এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে দুর্গাপূজার সময় বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করা, যারা প্ররোচনা দিয়েছে তারাও প্রকৃত মুসলমান। আমরা এগুলো কঠোর হস্তে দমন করতে বাধ্য করি। খুলনার কয়রা উপজেলায় একটি পুকুর থেকে বাবা, মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার ২ নম্বর বাগালি ইউনিয়নের বামিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন হাবিবুর রহমান, তার স্ত্রী বিউটি খাতুন ও মেয়ে হাবিবা খাতুন। তাদের হত্যার পর পুকুরে মরদেহ গোপন করার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। স্থানীয়রা জানান, নিহত হাবিবুর পেশায় দিনমজুর, মেয়ে হাবিবা ৭ম শ্রেণীর শিক্ষার্থী। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজধানীর পল্লবীতে কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি গ্রাহকদের কাছ থেকে ১০০ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে র্যাব। গতকাল প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাকিল আহমেদ সহ ১০ জনকে গ্রেফতার করা হয়। আজ কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র্যাব বলছে, ১,০৩,০০০ টাকা মুনাফার লোভ দেখিয়ে নিম্ন আয়ের অনেক মানুষের অর্থ আত্মসাৎ করেছে প্রতিষ্ঠানটি। গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৮০ লাখ টাকা। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আজ থেকে আবারও সরগরম বরিশালের ইলিশ অবতরণ কেন্দ্র, জেলেপল্লী ও মৎস্য বাজার এলাকা। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গতকাল মধ্যরাত থেকে নদী ও সাগরে ইলিশ শিকারে নামে জেলেরা। সাগর থেকে ইলিশ বোঝাই ট্রলার এখনও ফেরত না এলেও স্থানীয় নদীর মাছ নিয়ে ভোর থেকে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে বেচা কেনা শুরু করেছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। প্রথম দিন বেলা ১২টার আগেই ২,০০০ মন ইলিশ পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছে বলে জানান মৎস্য কর্মকর্তারা। এদিকে চাঁদপুরে ইলিশের সবচেয়ে বড় বাজার বড় স্টেশন মাছ বাজারে প্রথম দিনে এসেছে প্রায় ১,০০০ মন ইলিশ। এবারে KY স্টিল চট্টগ্রাম সংবাদ। নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক সহিংসতায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ বিএনপি জামায়াতের ১৫ নেতাকর্মী জড়িত ছিলেন। জেলার স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই কথা বলেছেন, এমনটাই জানিয়েছে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, ফয়সাল ইনাম কমল ১৬৪ ধারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি বুলু সহ অন্যদের নাম উল্লেখ করেন। বিএনপির যে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, তার নাম দিয়ে ১৬৪ ধারায় আরও ১৪ জনের নাম, টোটাল ১৫ জন বিএনপি নেতাকর্মীর নামে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে তাদের সহযোগিতা বা তাদের প্ররোচনা বা বিভিন্ন সময় তাদের সাথে গোপন বৈঠকে সে এই সিদ্ধান্তগুলো হয় এবং এই সিদ্ধান্ত মোতাবেক সে মূলত এই কাজটি করেছে। ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ২ আনসার সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহতরা হলেন মোহাম্মদ মনসুর ও মিল্লাত হোসেন। তাদের মধ্যে মিল্লাতের অবস্থা আশঙ্কাজনক। বেলা ১১:১১টার দিকে হাসপাতালের প্রধান গেটে হামলার ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কয়েকজন দুর্বৃত্ত হাসপাতালের গেট দিয়ে সিএনজি চালিত অটোরিকশা ভেতরে নেয়ার চেষ্টা করলে কর্মরত ২ আনসার বাধা দেয়। এর কিছুক্ষণ পর একদল দুর্বৃত্ত আনসারদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের পিটিয়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে হাসপাতাল প্রাঙ্গণে কর্মবিরতি পালন করছে ৪র্থ শ্রেণীর কর্মচারীরা। রাঙ্গামাটিতে হঠাৎ করে বেড়েছে ভাইরাসজনিত রোগের প্রকোপ। আসন সংখ্যার প্রায় দ্বিগুণ রোগীকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। শিশু ওয়ার্ডে ২০ শয্যার বিপরীতে চিকিৎসা দেওয়া হচ্ছে অন্তত ৭০ জনকে। নারী ও শিশু ওয়ার্ডে রোগীর অতিরিক্ত চাপ থাকায় দেখা দিয়েছে বেড সংকট। ওয়ার্ডের মেঝে ও রুমে পাতা হয়েছে অস্থায়ী গণবেড। দীপ্ত সংবাদের হচ্ছে বিরতি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ দীপ্ত সংবাদে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। সকালে তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শরীরে ছোট
আকারের একটি লাম্প তৈরি হয়। গতকাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার বায়োপসি করা হয়। এই বায়োপসি প্রতিবেদনের উপর ভিত্তি করে খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা চলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর রাজারবাগের পীর ও তার সহযোগীদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন সহ অন্য সংস্থার তদন্ত চলতে কোনো বাধা নেই। আজ এ বিষয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেয়। গত 19 সেপ্টেম্বর রাজারবাগ দরবারের পীর দিল্লুর রহমান ও তার দরবারের সম্পত্তির হিসাব চেয়ে দুদকের তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে রাজারবাগী পীরের পৃষ্ঠপোষকতায় উলামা আঞ্জুমান বাইনাত বা ভিন্ন কোনো নামে জঙ্গি সংগঠন আছে কিনা সে বিষয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। এ দলের আহ্বায়ক হয়েছেন সাবেক গণফোরাম নেতা রেজা কিবরিয়া আর সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আজ দুপুরে রাজধানীর পল্টনে দলটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেন নুরুল হক। এদিন 83 সদস্যের আহ্বায়ক কমিটির নামও ঘোষণা করা হয়। এছাড়া জনতার অধিকার আমাদের অঙ্গীকার স্লোগানে গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ মূলনীতি হিসেবে গ্রহণ করে 21 দফা কর্মসূচি উপস্থাপন করা হয়। এই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় যেন এই বাংলাদেশকে আগামীতে গড়ে তোলা যায়, সেই লক্ষ্য নিয়েই আমরা তারুণ্যের নেতৃত্বে একটি নতুন ধারার রাজনৈতিক দল আমরা গঠনের উদ্যোগ নিয়েছি। আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি, আজকে তার আমরা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি। চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে মাদক আইনের মামলায় অভিযোগপত্র আমলে নেয়ার বিষয়ে শুনানি হবে 15 নভেম্বর। ওই দিন পর্যন্ত পরিমণি সহ 3 আসামির জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত। বনানী থানায় করা মাদক আইনের মামলায় হাজিরা দিতে মঙ্গলবার সকাল 9:30টায় আদালতে হাজির হন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি। তিনি সহ অপর 2 আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেন এদিন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম। দীর্ঘদিন জেল হাজতে ছিলেন, এরপর তার শুটিংগুলো শুরু হয়েছে বিভিন্ন ছবির, এর জন্য তাকে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যেতে হচ্ছে, যার কারণে আমরা কোর্টকে আবেদন করেছিলাম যে 1 মাসের বেশি টাইম দেওয়ার জন্য। বিচারক KM ইমরুল কায়েস ছুটিতে থাকায় এ মামলার অভিযোগপত্র আমলে নেয়ার বিষয়ে শুনানির নতুন তারিখ ঠিক করেন ভারপ্রাপ্ত বিচারক। 15/11/2021 তারিখে এই মামলাটি আবার অভিযোগপত্র আমলে গ্রহণ শোনার জন্য 15 দিন ধার্য হয়েছে। আর ইতিমধ্যে যেহেতু এরা এখানে আগে জামিনে ছিল, তারা আবার যেহেতু কোর্ট বদল হলে পরে আবার জামিন চাইতে হয়, তারা এখানে জামিন চেয়েছিল। আদালত দেখে আদালত 3 জনকেই জামিন দিয়ে দিয়েছে। গত 4 আগস্ট ঢাকার বনানীর বাসা থেকে মাদকসহ পরিমণিকে গ্রেপ্তার করে র্যাব। মামলা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। গত 13 অক্টোবর মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। পেশাগত কাজকে উৎসাহিত করতে এবারও ভালো প্রতিবেদনের জন্য দেশের সাংবাদিকদের পুরস্কার দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সংবাদপত্র, অনলাইন, টেলিভিশন ও রেডিওর 22 জন সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, নগদ ও ডিআরইউর যৌথ আয়োজনে আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। জমা পড়া 242টি প্রতিবেদনের মধ্য থেকে 22টিকে চূড়ান্ত করে জ্যেষ্ঠ সম্পাদকদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড। বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে ইনিশিয়াল পাবলিক অফারিং IPOতে যাত্রা শুরু করল ইসলাম অক্সিজেন লিমিটেড। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে রোড শোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলাম অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শহীদুল ইসলাম, পরিচালক আজহারুল ইসলাম সহ অন্য কর্মকর্তারা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সার্ভিস এক্সিলেন্স ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার রাজধানীতে ইসলামী ব্যাংক টাওয়ারে এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মাওলা। আগামী 11 নভেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের সব শাখা, উপশাখা ও অন্যান্য ইউনিটে এই ক্যাম্পেইন চলবে।
দীপ্ত সংবাদে আবার নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। এবার দেশের বাইরের খবর। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে সোমবার 5,292 জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 3,35,000-এর বেশি। যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্না জানিয়েছে তাদের তৈরি টিকায় 6 থেকে 11 বছর বয়সী শিশুদের শরীরে করোনার বিরুদ্ধে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। শিগগিরই বিশ্বের ওষুধ নিয়ন্ত্রকদের কাছে এসব তথ্য জমা দেওয়ার পরিকল্পনা করেছে মডার্না। চীনের 11টি প্রদেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় লকডাউন জারির পাশাপাশি বিভিন্ন জরুরি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। গ্রিসের উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে 3 জন মারা গেছে, নিখোঁজ রয়েছে আরও 3 জন। দেশটির কোস্টগার্ডের বরাত দিয়ে এক প্রতিবেদনে কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এ সময় নৌকাটিতে 27 জন আরোহী ছিলেন, তাদের মধ্যে 21 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। সহিংসতা সত্ত্বেও লকডাউন উপেক্ষা করে সুদানে মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে। সোমবারের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে 140 জন। সোমবার সুদানের প্রধানমন্ত্রী সহ একাধিক মন্ত্রীকে আটকের পর অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল ও সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করে সামরিক বাহিনী। এরপরই সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজধানী খার্তুমের রাজপথে নেমে বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ। তাদের দমাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে লাঠি চার্জের পাশাপাশি গুলি ছোড়ে। সুদানের সামরিক অভ্যুত্থানের নিন্দা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। এই ঘটনায় দেশটিতে ত্রাণ সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শেষ করছি দীপ্ত সংবাদ, যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্মাণের 4 বছরের মাথায় চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের 2 পিলারে ফাটল, যান চলাচল বন্ধ। খুলনায় পুকুর থেকে বাবা মা ও মেয়ের মরদেহ উদ্ধার, হত্যার পর লুকানোর চেষ্টা হয় বলছে পুলিশ। নিষেধাজ্ঞা শেষে সাগর ও নদীতে ইলিশ ধরা শুরু, আবারও সরগরম মাছের বাজার ও জেলে পল্লী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা 50 দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানায়।